মানস রাজকুমারী। অনেক দিন আগে মেরালিভিয়া রাজ্যে এক সুন্দরী রাজকন্যা বাস করতেন। রাজকন্যা, আপনাকে নিজেকে কষ্ট দিতে হবে না। এখানে ভেবেছিলাম আজ রাতের ভোজের সময় আপনার কিছু সাহায্য লাগবে। আপনাকে এখানে পেয়ে সবসময় খুব আনন্দ হয়। দেখুন, আমি আপেল পাই দিয়ে আপনার খাবারটা শেষ করেছি। আপনি পৃথিবীর সেরা অ্যাপেল পাই তৈরি করেন। দয়া করে আমার চেম্বারে নিয়ে আসুন। আমি চাই আমার বন্ধুরাও এটা স্বাদ নিক। আমি আমার রাজকন্যার জন্য সবচেয়ে সুন্দর হার চাই। আপনার এটা কেমন লাগছে মহাশয়? খাবিয়া থেকে ফিরে আসার সময় আমি এটা দেখেছিলাম। আমি এর থেকে ভালো পরিধানকারীর কথা আর ভাবতেও পারি না। বাহ, এটা তো একটা অভিনব ব্যাপার। আসুন আমরা ওকে গিয়ে নিজেরাই এটি দিয়ে আসি। আমরা কি এর চেয়ে মিষ্টি বুদ্ধিমান রাজকন্যা আশা করতে পারতাম না? আমাদের রানী হওয়ার জন্য তার অপেক্ষা আমরা করতে পারি না। আপনাকে অভিনন্দন মহামান্য। আমাদের রাজকন্যা প্রাসাদের ভেতরে এবং বাইরে সকলের হৃদয় জয় করে ফেলেছেন। রেমন্ড, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশিক্ষণের জন্য। আপনি সম্পূর্ণ ওর পিতার মতো ছিলেন, আর আপনার ছেলেও তার কাছে তাই হবে যেমন আপনি আমার কাছে ছিলেন। আমি তোমাকে বলতে চাই রাজকুমারী, নেভাদার যুবরাজের কোনো সম্ভাবনাই নেই। না, আমি এই নিন আপনার অ্যাপেল পাই রাজকন্যা। ইয়াম, ধন্যবাদ। প্রিন্সেস রাজকুমারী, কি হয়? রাজকুমারী এক গভীর অন্ধকারে পড়ে গেলেন। কোনো ডাক্তার তাকে পুনরুজ্জীবিত করতে পারেননি, এবং সেখানে সে তার চেম্বারে প্রায় প্রাণহীন বিবর্ণ অবস্থায় পড়েছিলেন মাসের পর মাস ধরে। মাঝে মাঝে মনে হতো সে যেন প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং কিছু বলবার চেষ্টা করছেন, কিন্তু তিনি কখনো চোখ খোলেননি। একদিন ও এখন জীবন মৃত্যুর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। ওর আত্মাকে আমাদের পবিত্রভাবে সংরক্ষণ করে রাখতে হবে। হয়তো এভাবেই ও আমাদের কাছে ফিরে আসবে। তাই রাজা রাজকন্যার জন্য রূপো আর কাঠ দিয়ে একটা বাক্স বানালো, এবং প্রতি রাতে একজন সৈনিক তা পাহারা দিত। কিন্তু সে রাজপ্রাসাদকে ভুতুড়ে করে দিয়েছে, সে রাজপ্রাসাদকে ভুতুড়ে করে দিয়েছে। রাতের পর রাত রক্ষীরা এসে রাজকন্যার পাশে চিৎকার করে চলে যায়, ঠিক ততদিন পর্যন্ত। আপনি আজ রাতে রাজকন্যাকে পাহারা দেবেন। সে রাতে এভান্স যখন রাজকন্যার চেম্বারে প্রবেশ করে এটা দেখার জন্য যে সবকিছু ঠিক ছিল কিনা, সে দেখল রাজকন্যা মহামান্য। অন্যান্য সৈন্যদের মতো এভান্স সেখান থেকে পালিয়ে যায়নি। সে দাঁড়িয়েই ছিল এবং রাজকন্যার কণ্ঠে কষ্টের শব্দ শুনতে পাচ্ছিল। কি ব্যাপার বলো তো এভান্স? কাল রাতে যে তুমি রাজকন্যার চেম্বার থেকে চিৎকার করে বেরোলে না, কিভাবে এই ধরনের যন্ত্রণা আত্মাকে আঘাত করতে পারে এবং কিভাবে এই ব্যথা অসহায় করে দিতে পারে? আচ্ছা, আমরা রাজকুমারীকে সাহায্য করার জন্য কিছু করতে পারি না? দেশ এবং রাজ্যের বাইরের প্রতিটি ডাক্তারই তো চেষ্টা করে যাচ্ছে। এখানে একটা কোনো সমস্যা আছে, সে আমাদের কিছু বলতে চাইছে, আমরা সেটা জানতে পারি। আমরা যদি কোনোভাবে তার মনের ভেতরে প্রবেশ করতে পারি, তার মনের মধ্যে ঢুকে যাবে। এসব উল্টো পাল্টা কথা বলো না। আমার দাদু একবার আমাকে একজন মহান জাদুকর সম্পর্কে বলেন, যিনি মানুষের মনের কথা পড়তে পারে আর বুঝতে পারেন। তাহলে আমরা কেন এখানে তাকে নিয়ে আসছি না? কিংবদন্তি অনুসারে তিনি তখনই মানুষের মন পড়তে পারবেন যখন তিনি এত বেশি লোভ, স্বার্থপরতা, অন্ধকার দেখতে পান এবং তিনি কোনো জঙ্গলের গভীরে চলে যান। তারপর তার সব রহস্যময়তা ত্যাগ করেন। কেউ জানে না তিনি কোথায়। আপনার দাদু কি একজন পর্যটক? না, তাহলে সম্ভবত এই জাদুকররা আমাদের রাজ্যের কাছাকাছি থাকতেন, এবং তিনি দূরে কোথাও থাকতেন না। একমাত্র এভাবেই তোমার ঠাকুরদা এই বিষয়টা জানতে পারবে।
আমি তো এটাই জানি না এই বিষয়টা সত্যি কিনা, আর কতটাই বা পুরনো। এই জন্যই আমাদের খুঁজে বের করতে হবে, আর আমি সেটা খুঁজে বার করতে যাব। তুমি জানো, আমি তোমার সঙ্গে যাব। আমিও তাই করব। আমরা কোথা থেকে শুরু করব? বনের গভীরে একটি অংশ রয়েছে যা আমি জানি এতদিনে ওখানে কেউ যায়নি। কেন? তারা বলে যে বনের সেই অংশটিতে বিশাল মারাত্মক সাপ আর বিষাক্ত পোকামাকড়ে ভরা। এটা একটা ভালো বিষয়। আমি খুব ভালো গাছে চড়তে পারি এবং আমরা সৈন্যরা লোহার বর্ম এবং গন্টলেট পরতে পারি। চলো বন্ধুরা। আমরা যদি এখান থেকে জীবিত ফিরে আসি তাহলে আমি আপনাকে সারা জীবন মনে রাখবো। আপনাদের দুজনের সাথে আর কখনো বন্ধুত্ব রাখবো না। সাবধানে। আমাদের ওই পাহাড়টায় ওঠা উচিত। আপনাকে স্বাগত। আমি তো এখানে দেখতে পাচ্ছি সবুজ ঘন অন্ধকার শূন্যতার বিস্তৃতি, আর কিচ্ছু না। আমি কোনো জাদুকর খুঁজে পাচ্ছি না। কিচ্ছু খুঁজে পাচ্ছ না? দাঁড়াও, তোমরা কোনো গন্ধ পাচ্ছ? কোথা থেকে? কি নিচে ওখানে একটা বাড়ি আছে? কিন্তু আমরা এখানে পৌঁছবো কি করে? আমরা না, আমি সেখানে যাব। আমরা তোমাকে একা যেতে দিতে পারি না, তুমি মারা যাবে। যদি আপনারা দুজন এই দড়ি দিয়ে আমাকে ধরে রাখেন, আমি একা যাব, কারণ এটাই আমার বাঁচার একমাত্র উপায়। তাহলে বন্ধু, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি। দেখা হবে। কে কে আপনি? আর এখানে এলেনই বা কি করে? আমাদের রাজকন্যাকে আপনাকে বাঁচাতে হবে। আমি আর এখন কোনো জাদু করি না। মহাশয়, সে খুব যন্ত্রণায় আছে। থামো। আপনার পৃথিবী স্বার্থপরতা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। আমি আর সেখানে ফিরে যেতে চাই না। একজন অসহায়কে সাহায্য না করতে চাওয়াটা কি স্বার্থপরতা নয়? আপনার এত সাহস! আপনি মন পড়তে পারেন, তাই না? তাই আমার দিকে তাকান এবং দেখুন আপনি এতে কোনো স্বার্থপরতা দেখতে পান কিনা। আমি বাজি ধরছি। আমি আপনাকে বলে রাখছি, আমি আমার ভাইয়ের একবার কুকিজ চুরি করেছিলাম, এটুকুই। আর আর হ্যাঁ, আমি একবার আমার হোমওয়ার্ক শেষ করেনি মিথ্যে বলেছিলাম যখন আমি ক্লাস 10-এ পড়ি। আর 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 আপনি কি দয়া করে একটু চুপ থাকবেন? ঠিক আছে, আমি তো শুধু আমার খারাপ দিকগুলো। আপনি কি দেখছেন? আমি দেখতে পাচ্ছি অসহায়তা। আপনার ভাইয়ের কুকি চুরি করে আপনি ক্ষুধার্ত কুকুরকে খাইয়েছেন, আর আপনি বাড়ির কাজ শেষ করতে পারেননি কারণ আপনি সারা রাত একটি অসুস্থ ঘোড়ার সেবা করেছেন। তাহলে আপনি মন পড়তে পারেন? আপনি বলতে চাইছেন আপনি এত দূর থেকে এখানে এসেছেন, সাপ এবং ঘাতক পোকামাকড়দের সাথে লড়েছেন, তাও এটা নিশ্চিত না করে যে আমি সঠিক মানুষ। কখনো কখনো নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি আমার বন্ধুদের বলবো আমাদের টানতে। তাদের আর প্রয়োজন নেই। আপনার একটা লিফট আছে, তবু আপনি দর্শনার্থীদের এই উপত্যকায় আসার জন্য মৃত্যুর চ্যালেঞ্জ দেন, এবং তা সত্ত্বেও আপনি অন্যদের স্বার্থপর ও নিষ্ঠুর হওয়ার কথা বলেন। কেউ কোনোদিনও যেন না আসে, সেটাই একমাত্র বুদ্ধি। এখন চলো। দেখো, তুমি একজন সাহসী সৈনিক। এখানকার সমস্ত সাপের ওপর আপনার ক্ষমতা আছে। এলিভেটর, গোপন সুড়ঙ্গ, এরপরে আপনি কি দেখাচ্ছেন? মহাকাশ যান? আপনি খুব কথা বলেন। কি? সে কি বলছে?
রাজকন্যা পিশাচিনী হয়ে গেছে, তার জীবন মৃত্যুর মধ্যে ঝুলে থাকছে। তার আত্মা একটা কালো স্ফটিক বলের মধ্যে আটকে পড়েছে। কে এটা আমার মেয়ের সঙ্গে করেছে? তাহলে ঠিক হবে কিভাবে? কালো স্ফটিকটি ভেঙে ফেললেই তাকে সুস্থ করে তোলা যাবে। কিভাবে? আর কোথায় সেই স্ফটিক? সে জানে না, আমি বলতে পারবো না, কারণ সেও এটা জানে না। মহামান্য, আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? মহামান্য, একমাত্র সেই রাজকন্যার কাছে যেতে পারে যে কিনা এই প্রাসাদের ব্যক্তি। তাহলে কি মনে হয় আমাদের এ নিয়ে তদন্ত করা উচিত? মহামান্য, তাকে এখানে সবার মনের মধ্যে ঢুকতে দিন। প্রাসাদের মানুষের সংখ্যা এত বেশি যে এতে কয়েকদিন সময় লাগতে পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। এফেন্স, আপনি তাহলে সেই অপরাধীকে চেনেন যে আমার মেয়ের এই অবস্থা করেছে? হ্যাঁ মহামান্য, এবং প্রমাণ সহ। এই হলেন তিনি। তোমার এত সাহস? হ্যাঁ মহারাজ। তুমি আমার সাথে এটা করলে কি করে? তুমি তো ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে। আপনি কি করে একটা সামান্য সৈনিকের কথা বিশ্বাস করছেন? হয়তো এটা আপনাকে নাটকটা শেষ করাতে বাধ্য করবে। কেন? আপনি কি আশা করেন যে আমি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো? আপনি কি আমার ছেলেকে আপনার ছেলের মতো ভালোবেসেছেন? যদিও আমার ছেলের সাথে তার পড়াশোনা ও প্রশিক্ষণ হয়েছে এবং অনেক সময় তো ওকে ছাড়িয়েও গেছে, তাই আমি তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তার আত্মাকে একটা স্ফটিকের হাড়ের মধ্যে আটকে দিয়েছি যা আমার কাছে ছিল, আর তাকে বন্দি করে রেখেছি এই স্ফটিক বলের মধ্যে। আমি তোমায় বিশ্বাস করতাম। না, আপনি তা করেননি। আপনি আমাকে কোনোদিনও কখনো গোপন আলোচনার অংশ হতে দেননি। আমি আপনাকে বিশ্বাস করিনি বলে তা নয়। একজন রাজা হিসেবে এটা আমার দায়িত্ব যে আমার সাথে যে একা কথা বলতে চায় তার ইচ্ছেটাকে আমার সম্মান করা। রেমন্ড, আমি ভেবেছিলাম আপনি সেটা বুঝবেন। এফেন্স, স্ফটিক ভেঙে ফেলুন। বাবা, আমার সোনা মা। ও ও, আমার সোনা মা। বাবা, তুমি কি করে বুঝলে যে এটা রেমন্ডি করেছিল? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি হয়েছে? জাদুকর তো দেখছি সবার মন পড়তে যাচ্ছে। তিনি রাজকন্যার আত্মাকে খুঁজে বের করবার জন্য একটা পরীক্ষা করছেন। তিনি ততক্ষণ স্ফটিকটা নিয়ন্ত্রণ করতে পারবেন যতক্ষণ ধরে এটা বনের এবং এই রাজ্যের সীমার মধ্যে থাকবে। আমি আমার কমরেডদের সমস্ত সীমান্তে গোপনে রেখে দিয়েছিলাম সন্দেহজনক কোনো কিছু দেখবার জন্য, আর তারপর আমরা গোপনে এটি তদন্ত করব। আর এভাবেই আমরা মহামান্য উপদেষ্টাকে খুঁজে পাই। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এবং আমারও। যাই হোক, আপনাকে ধন্যবাদ। যতক্ষণ আমি আপনার বিশেষ সুড়ঙ্গ এবং লিফট ব্যবহার করতে পারবো ততক্ষণ আমি আপনার ঋণ পরিশোধের বিষয়টি দেখব।